বিশ্বায়নের যুগে বহুজাতিক সংস্থাগুলির কাজের ধরন আমূল বদলে গেছে। ব্যাক অফিসের সামান্য আউটসোর্সিং কাটের বাইরে বেরিয়ে এখন বিশ্বখ্যাত সংস্থাগুলি নিজেদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার বা জিসিসি গড়ে তুলছে। গুগল, এইচএসবিসি, জেপি মর্গান বা বোয়িংয়ের মতন ফরচুন 500 সংস্থাগুলি এখন ভারতের সরাসরি নিজেদের গবেষণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক আর্থিক পরিচালনার কেন্দ্র বসাচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের শিল্প আকাশে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জিসিসি নীতি এবং আগামী দিনে ঘোষিত হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি। গোটা বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। প্রথম প্রশ্ন হল, জিসিসি কি এবং রাজ্যগুলির জন্য জিসিসি নীতি কেন অপরিহার্য? গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, যাকে শর্টে জিসিসি বলা হয়, এটা হলো কোনো বহুজাতিক সংস্থার নিজস্ব মালিকানাধীন প্রযুক্তিভিত্তিক গবেষণার কেন্দ্র। সাধারণ তথ্য প্রযুক্তি আউটসোর্সিং যেমন থার্ড পার্টি আইটি সার্ভিসেস থেকে জিসিসি অনেকটা আলাদা, কারণ এখানে কর্মীরা সরাসরি একটু বেশি মূল্যে বহুজাতিক সংস্থার জন্য উচ্চমানের কাজ করে। একটি নির্দিষ্ট জিসিসি নীতি মূলত বহুজাতিক সংস্থাগুলিকে রাজ্যে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য বিশেষ সুবিধা দেয়। প্রথমত, আর্থিক ছাড় ও ভর্তুকি, জমির লিজ ভাড়া, মূলধনী বিনিয়োগ এবং বিদ্যুৎ শুল্কে বিশেষ ছাড়। এছাড়া রয়েছে দক্ষ মানব সম্পদ তৈরি, স্থানীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে এআই, ডেটা সায়েন্স ও ক্লাউড কম্পিউটিংয়ে প্রশিক্ষণ। রয়েছে একক জানালা অনুমোদন অর্থাৎ সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স, প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত অনুমোদনের ব্যবস্থা। দক্ষিণের রাজ্য কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং সম্প্রতি মহারাষ্ট্র, গুজরাট ও উত্তরপ্রদেশ পৃথক জিসিসি নীতি ঘোষণা করে হাজার হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ টেনে এনেছে। এর তুলনায় পশ্চিমবঙ্গে নির্দিষ্ট জিসিসি নীতির অভাব ছিল। অতীতে রাজ্যে মূলত সাধারণ আইটি এবং আইটিইএস বা বিপিও খাতের উপর জোর দেওয়া হয়েছিল। পাশাপাশি সিঙ্গুর ও নন্দীগ্রামের স্মৃতি থেকে আসা নেতিবাচক বিনিয়োগকারী ধারণা, জমি অধিগ্রহণ সংক্রান্ত কঠোর অবস্থান এবং পরিকাঠামোগত স্লথ গতির জন্য জিসিসি আকর্ষণে বাধা আসছিল। কর্ণাটকে ঘোষিত হয়েছে জিসিসি নীতি 2024 থেকে 2029, যা ম্যাঙ্গালোর এবং বেঙ্গালুরুর জন্য বেশি কার্যকর। লক্ষ্য 500টি নতুন কেন্দ্র। একই সাথে তামিলনাড়ুতেও তাই, উত্তরপ্রদেশেও তাই এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা খসড়া জিসিসি নীতি রয়েছে, অর্থাৎ ড্রাফট করা রয়েছে, যা আগের সরকারের বহু কাজের মাঝে একদম সময় হয়নি মানুষের সামনে তুলে ধরার। কাজেই এই জিসিসি নীতি সীমাবদ্ধ ছিল বক্তৃতার মধ্যেই, কাগজে কলমে তার প্রমাণ দেখতে পাওয়া যায়নি। কারণ জিসিসি নীতির জন্য ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের ধার দিয়ে গেলে যত বহুজাতিক সংস্থার গগনচুম্বী ইমারত দেখতে পাওয়া যায়, ততটা বাইপাসের ধার দিয়ে যাওয়ার সময় দেখতে পাওয়া যায়নি। যদিও কলকাতা যে নিছক ছোট তা নয়, মানে যদি রেজিডেন্সিয়াল হাইরাইসেসের পাশাপাশি কমার্শিয়াল হাইরাইসেসও আমরা দেখতে পেতাম, তাহলে হয়তো আনন্দ পেতাম। বর্তমানে কলকাতায় প্রায় 100 থেকে 120টি জিসিসি বা ক্যাপটিভ সেন্টার রয়েছে, যেমন এইচএসবিসি, প্রিক্লিয়ার, পিডব্লিউসি, আইবিএম ইত্যাদি। যদিও বেঙ্গালুরুর তুলনায় কলকাতা 30% থেকে 40% কম পরিচালন খরচে পরিষেবা দিতে সক্ষম, কিন্তু নীতিগত সহায়তার অভাবে বড় বিশ্বমানের জিসিসি কেন্দ্রগুলির প্রথম পছন্দ হতে পারেনি কলকাতা। খড়গপুর আইআইটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, শিবপুর আইআইএসটি কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেধাবী প্রযুক্তিবিদের বড় অংশই বেঙ্গালুরু, হায়দ্রাবাদ বা বিদেশে চলে যান। জিসিসি নীতি রাজ্যে এলে এখানে লক্ষাধিক টাকা বেতনের চাকরি তৈরি হবে, যা মেধা পাচার বন্ধ করবে। উচ্চ বেতনের কর্মী তৈরি হলে আবাসন, রেস্তোরাঁ, বিনোদন ও খুচরো ব্যবসা আরও বেশি চাঙ্গা হবে। জিসিসি নীতিতে স্পোক অ্যান্ড হাব মডেল থাকলে শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল ও খড়গপুরের মতন শহরগুলিতেও স্যাটেলাইট অফিস তৈরি সম্ভব হবে। শুধু জিসিসি নীতি যথেষ্ট নয়, রাজ্যের সার্বিক অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য বেশ কিছু নীতিও আমাদের গ্রহণ করতে হবে, যেমন স্বচ্ছ ভূমি ও অবকাঠামো নীতি।
সরকারি ও বন্ধ কারখানার জমি শিল্পে ব্যবহারে স্পষ্ট রূপরেখা তৈরি করা। লজিস্টিক্স ও পরিবহন নীতি, কলকাতা ও হলদিয়া বন্দর, প্রস্তাবিত নতুন গভীর সমুদ্র বন্দরকে কাজে লাগিয়ে উত্তর পূর্ব ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে রাজ্যকে গড়ে তোলা। এছাড়া সেমিকন্ডাক্টর ও ডিপ টেক নীতি, চিপ ডিজাইন ও ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং নিশ্চিত করা। তাছাড়া ডেটা সেন্টার ও গ্রিন এনার্জি নীতি, 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন ও পরিষেবা বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এবার ডেটা সেন্টারের ক্ষেত্রে আমাদেরকে একটু ভেবে দেখতে হবে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এই ডেটা সেন্টারের বিরুদ্ধে কিন্তু প্রচুর আন্দোলনও হচ্ছে, কারণ এই ডেটা সেন্টার খরচ বা অপচয় করে প্রচুর ব্যবহারযোগ্য জলের, এবং তা পুনরায় ব্যবহার করা মানুষের জন্য প্রায় দুষ্কর। আর এই মুহূর্তে জল যেখানে জীবন, সেখানে এই বিষয়টি নিয়ে নতুন করে ভাবার দরকার আছে বইকি। কারণ বর্তমান পরিস্থিতিতে 30 টাকার জার কিনে যখন 20 লিটারের জল খেতে হয়, তখন আগামী দিনে স্নান করার জন্য কোথাও 40 টাকা জার কিনে স্নান করতে হবে না তো? যদিও তাতে নতুন অর্থনীতির আঁচ অনেকেই দেখতে পাবেন, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আশঙ্কা একটা থেকেই যায়। অতীতে তৃণমূল সরকারের আমলে রাজারহাটে সিলিকন ভ্যালি হাব তৈরি, আইটি পার্কের সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাফল্য এবং বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মতন উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু জবরদস্তিমূলক জমি না অধিগ্রহণের নীতির কারণে ভারী শিল্প এবং বড় বহুজাতিক সংস্থার সদর দফতর টানতে রাজ্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। বর্তমানে রাজ্য সরকার যে নতুন শিল্পনীতির রূপায়ণে উদ্যোগী হয়েছে, তাতে জমি ব্যাংক তৈরি, বন্ধ কারখানার জমি পুনর্ব্যবহার এবং সরাসরি জমি ক্রয়ের সহজ ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। এতে সিঙ্গুর পরবর্তী নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই মূল লক্ষ্য। কিন্তু গুজরাট, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মতন রাজ্যগুলিতে একক জানালা ছাড়পত্র, বিশাল জমি ব্যাংক ও দ্রুত এক্সপ্রেসওয়ে পরিকাঠামোর কারণে দ্রুত শিল্প প্রস্তাব বাস্তবায়িত হয়। তবে কেবল জমি বা রাস্তা থাকলেই জিসিসি আকৃষ্ট করা যায় না। তার জন্য প্রয়োজন উচ্চমানের শিক্ষাগত পরিকাঠামো ও নাগরিক জীবনযাত্রার মান, যা কলকাতায় ইতিমধ্যেই রয়েছে। অতএব সঠিক প্রশাসনিক সদিচ্ছা, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ এবং আধুনিক জিসিসি নীতি কার্যকর হলে পশ্চিমবঙ্গ ও বিশেষ করে কলকাতা পূর্ব ভারতের প্রযুক্তি ও অর্থনৈতিক রাজধানী হিসেবে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে। তো বর্তমান সরকার এটাকে কতটা কার্যকর করে বা কতটা আশার সঞ্চার ঘটায়, সেদিকেই আমাদের চোখ। কারণ কানাফুসো শোনা যাচ্ছে যে 15ই অগস্টের পাশাপাশি কোনো একটি দিনে আমাদের নতুন শিল্পনীতি মানুষের সামনে প্রকাশিত হতে চলেছে। আপনার চোখ থাকুক বলো কি জানতে চাওয়ার পর্দায়। এই রকমের খবর আপডেট আসলেই তুলে ধরব আপনাদের সামনে। বলো কি জানতে চাও।